আসসালামু আলাইকুম। আমি নাহিদ, সিএ আর্টিকেল স্টুডেন্ট, সিএ প্রফেশনাল লেভেল। আমি আজকে সিএ সার্টিফিকেট লেভেলের অ্যাকাউন্টিং সাবজেক্টটার স্ট্র্যাটেজিটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। অ্যাকাউন্টিং সাবজেক্টের প্রিপারেশনটা একটু লং টাইম নেওয়া উচিত যদি কেউ ফার্স্ট অ্যাটেম্পটে পাস করতে চাই। আমাদের মাঝে অনেকেই অনেক ভালো স্টুডেন্ট আছে ভালো ইনস্টিটিউশন থেকে, কিন্তু অনেকেই আবার এইচএসসি ব্যাকগ্রাউন্ডের আছে বা অনেকে বিবিএ তে একটু নলেজ গ্যাপ থাকতে পারে, যে জন্য আইসিএবির অ্যাকাউন্টিং পরীক্ষাটায় আশানুরূপ ফল পাচ্ছেন না। তো আমি কিছু আজকে রিসোর্স আপনাদের মাঝে আর কি শেয়ার করব। আমরা অ্যাকাউন্টিং পরীক্ষায় দেখতে পাই যে আমাদের সিনারিও বেসড কোশ্চেন থাকে। সিনারিও বেসড কোশ্চেন থাকে হচ্ছে একটা হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে, না হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। যদি আইসিএবি খুবই কোশ্চেন হার্ড করে বা পাস না করাইতে চায় এরকম কোনো মোমেন্ট থাকে বা এরকম কোনো ইচ্ছা থাকে, তাইলে অনেক সময় দেখা যায় যে দুইটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেয় বা দুইটা ক্যাশ ফ্লো দেয়, বা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা ক্যাশ ফ্লো বা এরকম দিতে পারে আর কি। দুইটা সিনারিও দেয় অনেক সময়, আমি পাইছি আর কি এরকম। আমারও অ্যাকাউন্টিং পরীক্ষাটা হচ্ছে দুই একবার পরীক্ষা দেওয়া লাগছে। তো এই জন্য একটা কমপ্লিট রিসোর্স বা কমপ্লিট একটা গাইডলাইন প্রোভাইড করা, যে কোন কোন রিসোর্স থেকে প্র্যাকটিস করলে কিভাবে সহজে পাস করা যায়। তো অনেকে কি করে যে অ্যাকাউন্টিং সাবজেক্টে এমসিকিউ দিয়ে পাস করতে চায়। আমাদের সাধারণত কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে একটা সিনারিও থাকে, 8টা রিকোয়ারমেন্ট থাকে, 16 মার্ক। আর আমাদের হচ্ছে এমসিকিউ থাকে হচ্ছে 42টা এমসিকিউ হচ্ছে 84 মার্ক থাকে। তো মোট হচ্ছে এরকম 100 মার্ক থাকে, কম বেশি হতে পারে আর কি। তো আমাদের এই পরীক্ষাটা সম্ভবত 90 মিনিট হয়, 1.5 ঘন্টার, 38 90 মিনিট হয় পরীক্ষাটা। তো দেখা যায় যে 42টা এমসিকিউ দিতে যে অনেকে 80 মিনিট বা 70 মিনিট শেষ করে ফেলছে। এক্ষেত্রে 20 মিনিটে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো করতে হচ্ছে। তখন আমাদের স্টুডেন্টরা কি করে যে পরীক্ষার আগে পড়বো না, যে 1 মাস আগে প্রিপারেশনটা নেয়। 1 মাস আগে প্রিপারেশন নিলে এমসিকিউ গুলা কভার হয়, কিন্তু সিনারিও বেসড যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো প্রিপারেশনটার ঘাটতি থেকে যায়। তো এই জন্য আমার হচ্ছে সাজেশন থাকবে যে পরীক্ষা তো একটা পরীক্ষায় 4 মাস গ্যাপ পাওয়া যায়, তো 3 মাস একটা লং টার্ম যদি প্রিপারেশন নেওয়া যায় বা 2 মাস যদি প্রিপারেশন নেওয়া যায়, তাহলে এই সাবজেক্টটা ইজিলি পাস করা যায়। এর মধ্যে আমি বলবো যে এই 2 মাসই প্রত্যেকদিন একটা করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা। আমি আমার দিক থেকে আমি 20 থেকে 25টা মতো মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো হচ্ছে 10টা আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 12টা। এটা যদি প্রত্যেকদিন একটা একটা করে করা হয়, 2 মাসে যদি এই 20টা ক্যাশ ফ্লো বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি করা হয়, তাহলে একটা স্টুডেন্টের মানে এত পরিমাণ প্র্যাকটিসের ফলে তার একটা আইডিয়া চলে আসে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে করতে বা ক্যাশ ফ্লো করতে করতে তার পরীক্ষার একটা এনভায়রনমেন্টের আইডিয়া চলে আসে। ওই 90 মিনিটের পরীক্ষায় কিভাবে 20 মিনিট 30 মিনিটে আমি একটা ক্যাশ ফ্লো বা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রপারলি করে আসব। আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সিনারিও কোশ্চেনে অ্যান্সার করতে না পারলে পাস আসে না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পাস আসে না। পাসটা ডিপেন্ড করে সিনারিও এমসিকিউর মানে সিনারিওর উপরে। তো আমি আজকে সিনারিও এমসিকিউর কিছু রিসোর্স আপনাদের বলবো এবং কোন কোন অ্যাডজাস্টমেন্টগুলা বেশি বেশি আসে সেইগুলা বলবো, এবং সেই রিসোর্সগুলা আমার ড্রাইভ লিংকে আপলোড দিয়ে দিব। আপনারা প্রত্যেকদিন ওই সিনারিও গুলাই প্র্যাকটিস করবেন। এবং এমসিকিউর বিষয়ে কথা বলবো এটা একদম লাস্টে, কারণ সবাই সাজেশন দেয় হচ্ছে সিনারিও বেসড কোশ্চেনের সাজেশন সবাই একটা দিতে চায় না, দেখি দেয় না বা রিসোর্স গুলো প্রোভাইড করে না খুব একটা, আমি ফেসবুকে পাই না। এই জন্য আমার আজকে এই ভিডিওটা বানানো। তো আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো পরীক্ষা করতে দিলে আমরা দেখি যে কস্ট অফ পারচেজ বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা ইন্টারেস্ট এক্সপেন্স বা নন কারেন্ট অ্যাসেট, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এই রিকোয়ারমেন্টগুলো আমাদের ক্যালকুলেশন করতে বলে। তো আমাদের স্টুডেন্টরা কি করে, প্রথমেই কি করে, কস্ট অফ পারচেজ বের করতে চাই, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বের করতে চাই, কারেন্ট লায়াবিলিটি বের করতে চাই, কারেন্ট অ্যাসেট, এগুলো বের করতে চাই সিঙ্গেল। তো এইভাবে বের করলে আমাদের যে 20-25 মিনিট টাইম থাকে, তো এই টাইমটা কভার করা যায় না। তো আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো করব, ক্যাশ ফ্লোর ক্ষেত্রেও দেখা যায়
ক্যাশ ফ্লোর ক্ষেত্রে আইসিবি যে রিকোয়ারমেন্ট গুলো মাস্ট দেয় সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন দেয়, গেইন লস ডিসপোজাল দেয়, এবং পারচেজ অফ পিপি বা প্রসিড অফ পিপি, রিভ্যালুয়েশন রিজার্ভের ইম্প্যাক্ট থাকে, ইনভেস্টমেন্ট ইনকামের ইম্প্যাক্ট থাকে, ডিভিডেন্ড পেইডের ইম্প্যাক্ট থাকে। তা আমাদের স্টুডেন্টরা কি করে, ডেপ্রিসিয়েশন আলাদাভাবে ক্যালকুলেশন করে, ফাইন্যান্স কস্ট আলাদাভাবে ক্যালকুলেশন করে। এইভাবে রিকোয়ারমেন্ট অনুযায়ী আইসিবির যে 8টা রিকোয়ারমেন্ট বের করতে দেয়, এক সময় যে দেখে যে তার পুরা এফএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাই করতে হচ্ছে, পুরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টটাই করতে হচ্ছে, তখন তার টাইম থাকতেছে না 8টার জায়গায় 2টা রিকোয়ারমেন্ট দিতে পারছে, 3টা 4টা রিকোয়ারমেন্ট দিতে পারছে, আর 4টা দিতে পারতেছে না। সুতরাং দেখা যাচ্ছে যে সে পাস করতে পারছে না। এজন্য কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আপনাকে টেকনিক ইউজ করতে হবে, এবং ওই টেকনিকটা যথাযথভাবে হতে হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো যে রিকোয়ারমেন্টই দিক না কেন, আমার সাজেশন থাকবে পুরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, পুরা ক্যাশ ফ্লো করে ফেলা। এইটা করতে 15 থেকে 20 মিনিটের বেশি, 1 মিনিটও লাগবে না যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন। আমি একটা পিডিএফ এ নিজেই করছি এগুলা, তো আপনাদের জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য ট্রাই করতেছি। আইসিবি যখন আমাদেরকে খাতা দেয়, আইসিবি যখন আমাদের খাতা প্রোভাইড করে, মানে একটা খাতা প্রোভাইড করে, ভাঁজ করা থাকে, 4টা পেজ থাকে। তো আমরা প্রথমে কি করি, এমসিকিউ সলভ করি। আমরা পরীক্ষার ক্ষেত্রে প্রথমেই 42টা এমসিকিউ সলভ করব। আগে যে 42টা এমসিকিউ আমরা চেষ্টা করব 40 মিনিট বা 35 মিনিটের মধ্যে এমসিকিউ গুলো সলভ করার, কারণ এই এমসিকিউর মধ্যে কিন্তু সব ম্যাথ থাকে না। 42টা এমসিকিউর মধ্যে 15টা মতো ম্যাথ থাকে বা 20টা মতো ম্যাথ থাকে, বাদ বাকিগুলা থিওরি থাকে। থিওরির এমসিকিউ গুলা 10-15 সেকেন্ড 20 সেকেন্ডেই দেখলে সহজেই পারা যায়। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য আমরা খাতায় পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখবো। আমরা কি করব, খাতাটা এমন ভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা বা ক্যাশ ফ্লোটা প্রেজেন্ট করব যে আমি এক পাশে যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করি, আর এক পাশে যেন রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারি, আমার যেন খাতার পেজ উল্টাতে না হয়, এটা বলতে যাচ্ছি। আমি কি করি যে পরীক্ষার সময় খাতার পেজটা পুরা একটা ভাগ করে নিই, এক ভাগ করে এক পাশে প্রফিট লস নির্ণয় করি, আর এক পাশে হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন নির্ণয় করি। তো আইসিএবির কোশ্চেন গুলা হয় কি, আইসিএবির কোশ্চেন গুলা হয় কি, আইসিএবি যেহেতু ল্যাপটপে বা আমাদের ডিভাইসে পরীক্ষা নেয়, সেহেতু কিন্তু কোশ্চেন গুলা এক পেজে থাকে, এবং এক পেজে থাকলে কোশ্চেন গুলা অনেক বড় হয়। যেমন এইরকম কোশ্চেন গুলো অনেক বড় হয়, ল্যাপটপের স্ক্রিনে ধরে না, আমাদের বারবার এইরকম উপরে নিচে করা লাগে। এক্ষেত্রে কি হয়, আমাদের যখন আমরা অ্যাডজাস্টমেন্ট করতে যাই তখন কিন্তু আমাদের বারবার ট্রায়াল ব্যালেন্সের অ্যামাউন্ট গুলো দেখতে হয়। এই জন্য আমার সাজেশন থাকবে আগে এই যে ট্রায়াল ব্যালেন্সের আইটেম গুলা সব খাতায় লিখে ফেলা, এরপর জাস্ট এই অ্যাডজাস্টমেন্ট ভিউ করে অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলা দেওয়া। প্রফিট লসে হলে প্রফিট লসে, যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা দিব। তো এইটা করতে সর্বোচ্চ একটা স্টুডেন্টের 4 থেকে 5 মিনিট লাগবে, একটা স্টুডেন্টের সর্বোচ্চ 5 মিনিট লাগবে। রেভিনিউ আইটেম যদি থাকে আমি রেভিনিউ আইটেম দিয়ে দিব। তারপরে যদি ইনভেন্টরিতে কোনো, আমি ট্রায়াল ব্যালেন্সে সব আইটেম দিয়ে দিব, ট্রেড রিসিভেবল, ইনভেন্টরি, ক্যাশ ইকুইভ্যালেন্ট, ইকুইটি, শেয়ার ক্যাপিটাল, এইভাবে আমি ট্রায়াল ব্যালেন্সের সব আইটেম আগে দিয়ে রেখে দেব। এরপর আমি অ্যাডজাস্টমেন্ট করব। অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমি যেটা ফলো করব, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে আমি প্রথমে কস্ট অফ সেল, অ্যাডমিন এবং ডিস্ট্রিবিউশন এইটা সিরিয়ালি করে ফেলবো। আমার ছোট জায়গার মধ্যেই আমার কিন্তু এই রিকোয়ারমেন্টগুলো শেষ হয়ে যাবে। আমি জাস্ট কিন্তু এক্সাম স্ট্র্যাটেজি বলতেছি, যাতে কিভাবে 20 মিনিটে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো করা যায়। কস্ট অফ সেল, অ্যাডমিন, ডিস্ট্রিবিউশন যদি আমি করে ফেলি, আর ওদিকে যদি রেভিনিউ আমার থাকেই ট্রায়াল ব্যালেন্সে, তাহলে কিন্তু ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইনকাম ট্যাক্স বাইর করলে, বা ফাইন্যান্স কস্ট বা ইনকাম ট্যাক্স বের করলে, বা রিভ্যালুয়েশন রিজার্ভ যদি বের করায়, তাহলে প্রফিট বিফোর ট্যাক্স, আফটার ট্যাক্স, এগুলা কিন্তু সহজেই ক্যালকুলেশন করা যায়। তাহলে কিন্তু আমার প্রফিট লস কিন্তু সহজেই হয়ে যাবে। রেভিনিউ যদি আমি ক্যালকুলেশন করে ফেলি,
কস্ট অফ সেলস, ডিস্ট্রিবিউশন, অ্যাডমিন যদি আমি ক্যালকুলেশন করে ফেলি, ফাইন্যান্স কস্ট, ইনকাম ট্যাক্স, তাহলে কিন্তু আমার এক রিকোয়ারমেন্ট বারবার করতে হয় না, বা ট্রায়াল ব্যালেন্স দেখলাম আবার অ্যাডজাস্টমেন্ট দেখলাম, এইরকম কোনো বিড়ম্বনায় পড়তে হয় না। তো আমার প্রেজেন্টেশনটা থাকবে 1-2 পেজে আমার হয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো করে ফেলা। এরপর যখন আমি পিপিই করব, ল্যান্ড, বিল্ডিং, ইকুইপমেন্ট, ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিব, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো, তারপর ক্যালকুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেবো। এরপর যদি আদার কোনো রিকোয়ারমেন্ট থাকে টোটাল বার করে দিব, আর এইটা হবে টোটাল অ্যাসেট। টোটাল অ্যাসেটটা আমি টোটাল অ্যাসেটের ঘরে বসায় দিতে পারবো। আর এই যে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন অনেক সময় কস্ট অফ সেলসে থাকে, অ্যাডমিনে থাকে, ডিস্ট্রিবিউশনে থাকে, এইগুলা ডেপ্রিসিয়েশন কিন্তু এখানে আমি অটোমেটিকলি বসায় দিতে পারবো। এছাড়াও আইসিএবি তে কিছু রিকোয়ারমেন্ট থাকে, ট্রেড রিসিভেবলের উপর রিকোয়ারমেন্ট থাকে, ইরেকেবল ডেপ্ট এবং ব্যাড ডেপ্ট অ্যালাউন্সের কিছু রিকোয়ারমেন্ট থাকে, ইকুইটি শেয়ার প্রিমিয়ামের কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে বোনাস শেয়ার দেওয়া হলো, রাইট শেয়ার দেওয়া হলো, শেয়ার প্রিমিয়াম দেওয়া হলো এরকম, বা ডিভিডেন্ড পেইড করা হলো, বা রিটেনার নেই। আপনি যদি এই প্রসেসটা মেনটেন করেন, আপনার ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে একদম ইনশাল্লাহ 100%ই আপনি কভার করতে পারবেন, এবং ওই আইসিএবির কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আপনি সলভ করতে পারবেন। আপনার যখন অ্যাডজাস্টমেন্ট তো 2 জায়গায় ইফেক্ট পড়ে, হয় প্রফিট লসে, নাই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, 2 জায়গায় ইফেক্ট পড়ে, ট্রায়াল ব্যালেন্স তো 1 জায়গায় ইফেক্ট পড়ে। এই জন্য এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কিন্তু আমাদের স্টুডেন্টরা করে কি, আমাদের স্টুডেন্টরা হয় কস্ট অফ সেলস আছে ক্যালকুলেশন করে, আমাদের স্টুডেন্টরা মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমাদের পরীক্ষায় ফেল করার কারণ কস্ট অফ পারচেজ বের করে, নন কারেন্ট অ্যাসেট বের করে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বের করে, এভাবে একটা রিকোয়ারমেন্ট বের করতে যায়। কিন্তু আইসিএবির কোশ্চেনগুলো এমন ভাবে সেট যে আপনাকে একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 100% সলভ করতেই হবে, করলে আপনি তারপরে এইগুলার পারফেক্ট ব্যালেন্স পাবেন। এ বাদে অ্যাজাম্পশন করে দিলে ফেল করার সম্ভাবনা অনেক বেশি থাকে। এটা গেল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন। আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এইভাবে প্রেজেন্টেশন করে আমরা প্রিপেয়ার করব। এখন আসি আমাদের আইসিএবির কোশ্চেনগুলা কেমন হয়, অ্যাডজাস্টমেন্টগুলা কেমন হয়। ও আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম, এটা একটু আপনারা ভালো করে নেন। আইসিএবি এখন 3 ধরনের সিনারিও বেস দিয়ে থাকে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আপনারা বলতে পারেন যে ভাইয়া জীবনেও তো শুনি নাই যে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্স আপনার সিনারিওতে আসে, এত সহজ একটা ম্যাথ কি আসবে? এরকম না, অনেকের ক্ষেত্রে আইসিএবি যখন মনে হয় বেশি পাস করাইতে যায় তখন মনে হয় সহজ সিনারিও দেয়। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা অনেকে পাই, আমি একবার পাইছি ক্যাশ ফ্লো, একবার পাইছি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আমাদের এক সিনিয়রের কাছে শুনছে যে তার এসেছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। তো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও আপনাদেরকে দেখতে হবে, যেহেতু আইসিএবি কোশ্চেনগুলা নতুন ভাবে করতেছে। তো আমরা আইসিএবির আরেকটা জিনিস, আমরা কোশ্চেন কোথা থেকে প্র্যাকটিস করব? আমার রেফার থাকবে হচ্ছে কোশ্চেন আমরা প্র্যাকটিস করব বেশিরভাগ হচ্ছে এসএসসি এর বই থেকে ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব। এবং আমাদের হচ্ছে আইসিএবির নলেজ লেভেলের আগের কিছু কোশ্চেন আছে আমার কাছে আর কি, ওই কোশ্চেনগুলা অনেক ইফেক্টিভ। নলেজ লেভেলের আমার কাছে 7-8টা কোশ্চেন আছে, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো অনেক ইফেক্টিভ। অ্যাডজাস্টমেন্টগুলো যদি আপনারা একবার দেখে যান তাহলে পরীক্ষায় আপনাদের ওই মোমেন্ট আপনারা রিকভার করতে পারবেন, আমি যেটা করছি আর কি। তো আইসিএবির অ্যাডজাস্টমেন্ট কিন্তু অনেক বেশি থাকে এইরকম না, আইসিএবির অ্যাডজাস্টমেন্ট 3-4টা থাকে বা 5টা থাকে, কিন্তু তার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট কঠিন থাকে, হয় ইনভেন্টরির অ্যাডজাস্টমেন্ট একটু হার্ড দিবে, নাই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের অ্যাডজাস্টমেন্ট হার্ড দিবে, নাই হচ্ছে আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ এবং ইনকাম ট্যাক্স। এই 4টা রিকোয়ারমেন্ট থেকে আইসিএবি যে কোনো একটা রিকোয়ারমেন্ট আপনাকে হার্ড দিবে। ওই একটা রিকোয়ারমেন্টের আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মিলবে কি না মিলবে, বা ক্যাশ ফ্লো মিলবে না মিলবে, এরকম অনেকটা ডিপেন্ড করে। তো আমরা চেষ্টা করব এই 4টা রিকোয়ারমেন্ট যদি পাই, ইনকাম ট্যাক্সের মানে অ্যাডজাস্টমেন্ট যদি পাই, যে কোনো ম্যাথে যদি খুব ভালো ইনকাম ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট পাই,
রিভ্যালুয়েশন রিজার্ভের অ্যাডজাস্টমেন্ট পাই, ইনভেন্টরির অ্যাডজাস্টমেন্ট পাই, পিপি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের অ্যাডজাস্টমেন্ট পাই, আমরা ওইগুলাই বেশি বেশি প্র্যাকটিস করব। আমার কাছে ইনকাম ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট একটু কম আছে, বাদ বাকি সবকটার অ্যাডজাস্টমেন্ট খুব ভালোভাবে আছে, যে এইগুলা থেকে বারবার আসার সম্ভাবনা বেশি। আমি আপনাদের এই পিডিএফ গুলা প্রোভাইড করে দিব। আমার কাছে এসিসি এর 18 সালের একটা পিডিএফ আছে, ওখান থেকে আপনারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 5টা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করবেন। এই 5টার মধ্যে 3টাই হচ্ছে রিভ্যালুয়েশন রিজার্ভের ইমপ্যাক্ট আছে। তো এখানে একটু পেজ নাম্বারের সমস্যা আছে, এই 246 পেজ দিয়ে আপনারা দেখে নেবেন। এখানে উইলো কোম্পানি রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 10,000 টাকা, এবং ইয়ার এন্ডে এখানে রিভ্যালুয়েশন একজন সার্ভেয়ার রিভ্যালুট করে অ্যাসেটটা, এই ইমপ্যাক্টটা আপনারা খুব ভালো করে দেখবেন। ও আরেকটা কথা, রিভ্যালুয়েশন রিজার্ভ এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ক্যাশ ফ্লো করার আগে রিভ্যালুয়েশন রিজার্ভের কনসেপ্টটা নিয়ে যাবেন। আগে আমি বলে নিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আইএস 16 প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের কনসেপ্টটা অনেক ভালো করে করতে হবে আমাদের। এটা আপনারা আইসিএবির গাউস সাদমানি স্যার ক্লাস নেয়, বা রাজীব স্যার নামে একটা স্যার আছে, ওনারা ক্লাস নেয়, ওনাদের লিঙ্কটা আমি অ্যাড করে দিব আমার ভিডিওতে। তো প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আপনাকে কি কি শিখতে হবে এটা আমি একটু মনে করাই দিই। প্রপার্টি ইকুইপমেন্ট প্ল্যান্টের মধ্যে কি কি আসে আর কি। তারপরে ডিসপোজাল, এই ডিসপোজালটা কিভাবে হয়, ইম্পায়ারমেন্ট কিভাবে হয়, ডেপ্রিসিয়েশনটা কিভাবে হয়, রিডিউসিং ব্যালেন্স থাকলে ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন হয়, মান্থ বেসিস যদি থাকে, রিভ্যালুয়েশন রিজার্ভটা কিভাবে ক্যালকুলেশন হয়, অ্যাসেট হেল্ড ফর সেল যদি ট্রায়াল ব্যালেন্সে থাকে এর ইমপ্যাক্ট কি হয়। এছাড়াও আরেকটা অ্যাসেটের কথা বলতেছি, বায়োলজিক্যাল অ্যাসেট। আইসিএবি এখন থেকে কিছু কিছু ইমপ্যাক্ট দিতেছে, বায়োলজিক্যাল অ্যাসেট নামে দিতেছে, নন কারেন্ট অ্যাসেট ক্যালকুলেশন করতে বলছে। এই যে এখানে নন কারেন্ট অ্যাসেট ক্যালকুলেশন করতে বলছে, অনেকে আবার এই বায়োলজিক্যাল অ্যাসেট ধরে আবার ক্যালকুলেশন করে, কেউ আবার বাদ দিয়ে করে। তো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, কিছু এক্সেপশন জিনিস জানতে হবে। এইটা আমি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের ক্ষেত্রে বললাম। তো এখন এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আপনারা পড়বেন কোথা থেকে? প্রপার্টি প্ল্যান্টের ইকুইপমেন্টের সব থেকে ভালো হয় আপনারা যদি পিএল এর বইটা পড়েন। আমাদের প্রফেশনাল লেভেলের একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4 প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট নামে একটা চ্যাপ্টার আছে। এখানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যাবতীয় ক্যালকুলেশন সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে। এখানে অ্যাকাউন্টিং ফর রিভ্যালুয়েশন আছে, ইনক্রিজ ভ্যালু হলে কি হয়, ডিক্রিজ ভ্যালু হলে কি হয়, এই রিভ্যালুয়েশনের ইমপ্যাক্টটা খুবই ভালোভাবে দেওয়া আছে। এর রিজার্ভটা কিভাবে ট্রান্সফার হয়, আপনারা অ্যাকাউন্টিং ফর রিভ্যালুয়েশনটা পিএল এর বই থেকে সুন্দর করে পড়ে নেবেন। পিএল এর বইতে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের অনেক ভালো ইমপ্যাক্ট দেওয়া আছে। ইম্পায়ারমেন্ট অ্যাসেট, ইম্পায়ারমেন্ট অফ অ্যাসেট, ডেপ্রিসিয়েশন কিভাবে ক্যালকুলেশন করবেন, ডিসপোজাল কিভাবে ক্যালকুলেশন করবেন, পিএল এর বই থেকে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যদি অ্যাডজাস্টমেন্ট গুলো আপনারা দেখে নেন, তাহলে আইসিএবি সার্টিফিকেট লেভেলের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট নিয়ে আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো আমি আমার ম্যাথে আবার চলে যাই, আমি আমার স্লাইডে আবার চলে যাই, যে এসএসসি এর বই থেকে কোন জিনিসগুলো আপনারা বারবার করবেন, কোন জিনিসগুলো বারবার করবেন, এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের অ্যাডজাস্টমেন্টটা বারবার করবেন। ক্লার্ক কোম্পানি, এখানেও দেখেন রিভ্যালুয়েশন রিজার্ভ আছে 50,000 টাকা, এবং সেম এখানে এই অ্যাসেটটা রিভ্যালুড হয়েছে এবং এর ডেপ্রিসিয়েশন আছে, ডিসপোজাল আছে, এই ইমপ্যাক্টগুলো খুব ভালোভাবে ক্যালকুলেশন করা শিখবেন। এখানে অ্যান্সার আছে। এরপর আমি আপনাদের বলছিলাম যে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বা ইনভেন্টরির অ্যাডজাস্টমেন্ট আসে। তো একটা বিজনেসে ইনভেন্টরি থাকে, ইয়ার এন্ডে যদি ইনভেন্টরি ড্যামেজ হয়ে যায় এবং ওই ইনভেন্টরি যদি আবার ইন্স্যুরেন্স করা থাকে, সেখান থেকে যদি আপনি ইন্স্যুরেন্স ক্লেম করতে পারেন বা ড্যামেজ হয় বা মার্কেট ভ্যালু এত থাকে বা বিক্রি করতে পারেন, এই রকম জাতীয় ইনভেন্টরির ক্যালকুলেশন আপনারা পাবেন। এবং আমি এখানে উদাহরণস্বরূপ দিয়ে দিছি, আপনারা এই ক্যালকুলেশনগুলো খুবই ভালো করে করবেন, ইনভেন্টরির ক্যালকুলেশনগুলো।
কার্বন কোম্পানিতে মেজর কোনো ইম্প্যাক্ট নাই, কিন্তু প্র্যাকটিসের জন্য করবেন। এই যে ইনভেন্টরি ড্যামেজ হয়েছে মেবি, এগুলো একটু দেখে নেবেন আর কি আপনারা। মার্কাস কোম্পানি, মার্কাস ওই যে ক্লোজিং ইনভেন্টরি, ইট সাবসিকুয়েন্টলি ডিসকভার্ড সাম আইটেম উইথ হ্যাড কস্ট নিট ট্রেজারেবল ভ্যালু এত। ইনভেন্টরির মূল সূত্র কি? ইনভেন্টরি মানে IS2 বলে কি, সেই ইম্প্যাক্টটা এখানে দেওয়া আছে। এই ম্যাথটা আপনারা করবেন, এখান থেকে 5টা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট করবেন। এই 5টা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আপনারা করবেন, মোটামুটি একটা কভার করবে আর কি। এরপরে আমাদের ইংল্যান্ডের যে বইটা আছে, ইংল্যান্ডের বইতেও 10টা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আছে। আমাদের আইসিএবি কিন্তু ইংল্যান্ডের এই বইগুলো ফলো করে না, ফাইনান্সিয়াল স্টেটমেন্টের ক্ষেত্রে ফলো করে না। এখানকার যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, এই অ্যাডজাস্টমেন্ট গুলো অনেক কঠিন, এগুলা করলে অনেক কিছু ডেভেলপ হয়। আমি আপনাদের সব করতে বলবো এমন না, আপনাদের যদি সময় থাকে তাহলে করবেন, আর না হলে 7 নম্বরটা দেখবেন। 7 নম্বরে একটা অ্যাডজাস্টমেন্ট কি আছে, যে দ্য ফিগার ক্লোজিং ইনভেন্টরি ইন ট্রায়াল ব্যালেন্স is the sell value goods are sold at markup of 25%. Inventory should be valued at cost. এই যে মার্কআপ মার্জিন ইনভেন্টরিতে কস্ট অফ সেলস কিভাবে ক্যালকুলেশন করে, এইটা আপনাদের শিখতে হবে। আইসিএবি এইরকম রিকোয়ারমেন্ট মাঝে মাঝে দেয়, ইনভেন্টরিতে যদি দেয় ইনভেন্টরি ড্যামেজ ইন্স্যুরেন্স আর এই যে মার্কআপ এরকম ইম্প্যাক্ট দেয় ইনভেন্টরি, যে কোনো একটা অ্যাডজাস্টমেন্ট দিয়ে আপনাকে আটকানো ট্রাই করবে। তো ইংল্যান্ডের বইয়ের এনআরসেল পিএলসি থেকে আপনারা এই অ্যাডজাস্টমেন্ট গুলো সুন্দর করে করবেন, অন্যগুলো করতে পারেন। 10টা ফাইনান্সিয়াল স্টেটমেন্ট আছে, আপনারা যে কোনো আপনাদের ইচ্ছা মতো করেন, কিন্তু এই দুইটা আপনারা মাস্ট করেন। কলবোল্ট পিএলসি তেও সেম ইম্প্যাক্ট। দ্য ফিগার ফর ক্লোজিং ইনভেন্টরি ইন দ্য ট্রায়াল ব্যালেন্স ইজ দ্য সেল ভ্যালু গুডস আর সোল্ড অ্যাট মার্কআপ 20%. ইনভেন্টরি শুড বি ভ্যালুড অ্যাট কস্ট অফ সেলস, এই কস্ট অফ সেলস বাইর করতে হবে আপনাকে। তো ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক থেকে আপনারা এই অ্যাডজাস্টমেন্ট গুলো দেখে নেবেন। এবং ইংল্যান্ডের কোশ্চেন ব্যাংক ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো, গাউস সাদমানি স্যার, নাম ভুল হতে পারে, ওনার একটা সুন্দর ক্লাস আছে, আমি ওনার ক্লাসের লিঙ্কটাও দিয়ে দিব। উনি খুবই সুন্দর করে করায় আর কি, সলভ করায় আর কি কোশ্চেন গুলা, এইগুলো আপনারা দেখবেন। এরপর এসিসি এর 24-25 সালে যে বইটা আছে, এই বই থেকে আপনারা 5টা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন। এখন 5টা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন। এই ক্যাশ ফ্লো গুলা আইসিএবি মানে অনেক ফলো করে, কয়েকবার আসে। আমার একবার এসেছিল এরকম, আমি আর কি ওইবার ক্যাশ ফ্লোটা মিলাইতে পারি নাই। তো আইসিএবি এই ক্যাশ ফ্লো গুলা ফলো করে। তো ক্যাশ ফ্লো কিভাবে করবেন আমি তার একটু আইডিয়া দিই। আমাদের পরীক্ষায় ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আমি আগেই বলছি যে 8টা রিকোয়ারমেন্ট চাই, কিন্তু আমাদের স্টুডেন্টরা ওই 8টা রিকোয়ারমেন্ট করতে যে আমাদের যে মেইন ব্যালেন্স, এই ব্যালেন্স গুলোতে ইফেক্ট পড়ে এবং আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট গুলো মেলে না। এই জন্য আমি সবাইকে সাজেশন করব যে আপনারা ফুল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন। ফুল ক্যাশ ফ্লো স্টেটমেন্ট যদি করেন, আপনার সময় 20 মিনিটের মধ্যে কভার হয়ে যাবে এবং আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মিলবে। আপনারা যদি এই ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফুল না করেন, তাহলে দেখা যাবে যে সিনারিও বেসটা কমপ্লিট না হওয়ার সম্ভাবনা বেশি। আমাদের আইসিবি একটা স্যাম্পল কোশ্চেন দেয়, ওখানে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থাকে। এই ক্যাশ ফ্লোটা অনেক স্ট্যান্ডার্ড, এরকম সেম কোশ্চেন আসে মাঝে মধ্যে। শুধু রিভ্যালুয়েশনের ইম্প্যাক্ট নাই, রিভ্যালুয়েশন ইম্প্যাক্ট ক্যাশ ফ্লো আমি আপনাকে এসএসসি বই থেকে দেখাবো। তো এই ক্যাশ ফ্লোটা ফেসবুকেও দেখলাম একজন সলভ করছে, ওখানে ভুল আছে আমার মনে হচ্ছে। আমি এটা সলভ করছি, আপনারা এটা একটু দেখে নেবেন, ভুল থাকলে আমাকে একটু জানায়েন। তো ক্যাশ ফ্লো যখন করবেন, এক খাতায় একটা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করা যায়। একটা খাতা অর্ধেক করে নেবেন বা এক পাশে ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট গুলা আপনারা লিখে ফেলবেন। ক্যাশ ফ্লো সম্পূর্ণ কেন করতে বলি? ডেপ্রিসিয়েশন, গেইন লস অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এবং
পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বা প্রসিড অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, এই চারটা রিকোয়ারমেন্ট করেই তারপরে আপনার ক্যাশ ফ্লোটা মিলাইতে হয়। আইসিবি কোশ্চেনগুলো এমনই করে যে ক্যাশ ফ্লোতে ডেপ্রিসিয়েশনের যদি আইসিবি নাও চায় আপনাকে বের করতে হবে, গেইন লস ডিসপোজাল যদি নাও চায় আপনাকে ক্যালকুলেশন করতে হবে, পারচেজ এন্ড প্রসিড অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট যদি নাও চায় আপনাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। না করলে এই ক্যাশ জেনারেট ফ্রম অপারেশন বের হবে না, না হলে নিট ক্যাশ ফ্রম ইনভেস্টিং বের হয় না, আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট মেলে না, দেখা যায় 25-30 হাজারের গ্যাপ হয়ে থাকে। তো এই জন্য এই সব রিকোয়ারমেন্ট আপনাকে করতে হবে, এবং এইগুলা করলেই আপনি সহজে করতে পারবেন। আর না হলে যদি আপনি রিকোয়ারমেন্ট অনুযায়ী ওই 8টা করতে যান, আপনার এট দ্য এন্ড ওই সব ক্যাশ ফ্লোই করা লাগবে, কিন্তু পারবেন না লাস্টে। তো এই জন্য আমার অনুরোধ থাকবে সবাইকে এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা পুরো সম্পূর্ণ করা। তো এই ক্যাশ ফ্লো কিভাবে করবেন? ক্যাশ ফ্লোটা আপনারা ক্যাশ ফ্লো রিকোয়ারমেন্ট আপনারা লেজার অনুযায়ী করতে পারেন, আর লেজার বাদে লেজারটা শেখা হয়ে গেলে আপনারা এইভাবে করতে পারেন ক্যালকুলেশন। এইভাবে ক্যালকুলেশন করলে সময় কম লাগে, পাস করার চান্স বেশি থাকে। কিন্তু এইভাবে যখন করবেন তখন কিন্তু আপনার লেজারের কনসেপ্টটা মাথায় থাকতে হবে যে আমি লেজারের ডেবিট পাশে কোনটা যায়, ক্রেডিট পাশে কোনটা যায়। লেজার করে করলে কি হয়, আমার সময় অনেক বেশি যায় এবং মেলানো যায় না। আমরা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে কি করি, ওপেনিং ব্যালেন্স ডেবিট পাশে বসাই, যদি পারচেজ করি তাহলে ডেবিট পাশে বসাই, সোল্ড করলে ক্রেডিট পাশে বসাই, তারপর যে ব্যালেন্সটা হয় এইভাবে আমরা ক্যালকুলেশন করি। তখন এই ডিউরিং দ্য ইয়ার পারচেজ আমরা এই যে পারচেজের এখানে এই পারচেজের এখানে নিয়ে চলে যাই ব্যালেন্স, এইভাবে একটু সময় বেশি লাগে। তো আপনারা এইভাবে করার ট্রাই করবেন। যখন লেজার আপনারা শিখে যাবেন তখন এইভাবে ট্রাই করবেন। অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স ডিউরিং দ্য ইয়ার, সোল্ড করলে বাদ দেব ক্লোজিং ব্যালেন্স, তাহলে এখানে আপনার ডিউরিং দ্য ইয়ারের অ্যাসেট পাবেন, প্রসিডও পাবেন। একটা ইনভেস্টিং এ একটা অপারেটিং এ, না দুইটা ইনভেস্টিং এ যাবে। ডেপ্রিসিয়েশন ওপেনিং, ক্লোজিং, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ডিউরিং দ্য ইয়ার ডেপ্রিসিয়েশন কত, ডেপ্রিসিয়েশন তখন ক্যালকুলেশন করে বসায় দিতে পারবেন। সেম ডিসপোজাল যে অ্যাসেটটা করতেছি তার কস্ট কত, ক্যারিং অ্যামাউন্ট কত, তাহলে ডেপ্রিসিয়েশন হয় কত, এবং এটা যখন সোল্ড করতেছি তখন এটা প্রফিট হচ্ছে না লস হচ্ছে, এই প্রফিট লস আপনার অপারেটিং এ যাবে, এই প্রফিট লস আপনার গেইন লস আপনার অপারেটিং এ যাবে। তো এই জিনিসগুলা এইভাবে ক্যালকুলেশন করলে এক পেজের মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করতে করেন তাহলে সহজেই আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট হয়ে যায়। এটা হচ্ছে আইসিএবির ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, মানে স্যাম্পল কোশ্চেনটা সলভ, এটা আমি আপনাদের দিয়ে দিব, এটা আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। এরকম ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসে, তো আপনারা ক্যাশ ফ্লো এইভাবে করার চেষ্টা করবেন যদি আপনারা লেজার কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে, এবং তাহলে কি হবে, আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা পুরো মিলে যাবে। এখন আমি চলে যাব যে এসএসসি এর বই থেকে কি কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করবেন। এসএসসি এর বইয়ের 24-25 সালে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট দেওয়া আছে, যেখানে রিভ্যালুয়েশনের ইমপ্যাক্ট অনেক ভালো করে আছে। এই রিভ্যালুয়েশনের ইমপ্যাক্টটা আমাদের মাঝে মধ্যেই আসে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আসলে আমরা আইসিবি থেকে, মানে আইসিবির কোশ্চেনে দেখছি মাঝে মাঝেই। আদার কম্প্রিহেনসিভ ইনকামের মধ্যে রিভ্যালুয়েশন অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, অনেকে একটু হতবাক হয়ে যায়, কারণ আমাদের ইংল্যান্ডের বইয়ে তো রিভ্যালুয়েশনের ইমপ্যাক্ট নাই। রিভ্যালুয়েশন সারপ্লাস, 2000 টাকা সারপ্লাস হচ্ছে, এর ইমপ্যাক্টটা কি হবে, এই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে ডিসপোজাল করতেছে আছে এখানে লস হবে, গেইন হবে, ডেপ্রিসিয়েশন কত হবে, এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে। এরপর ক্র্যাকার কোং এর রিভ্যালুয়েশনের ইমপ্যাক্ট নাই। এখানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের এই যে ডিসপোজাল আছে, ক্যারিং অ্যামাউন্ট কত, ডেপ্রিসিয়েশন চার্জ ডিউরিং দ্যার, এই কোশ্চেনটা আইসিবি তে একবার এসেছিল। আমি যেবার পরীক্ষা দিই, আমার যেবার প্রথমবার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এসেছিল, সেম এরকম এসেছিল আইসিবির স্যাম্পল কোশ্চেনের মতো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওইবার সলভ করতে পারি নাই। স্পার্কলার কোং, এই যে এখানেও সেম
আদার কম্প্রিহেনসিভ ইনকাম, রিভ্যালুয়েশন রিজার্ভ, এদিকে আবার প্রফিট অন ডিসপোজাল অ্যাসেট আছে, রিভ্যালুয়েশন সারপ্লাস নীল ছিল, এবছর 3000 টাকা ব্যালেন্স এসেছে। আইসিএবির কোশ্চেন গুলা যখন দিবে তখন এরকম ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট দিবে, কিন্তু দুই একটা দিবে অনেক হার্ড দিবে। আউটফ্লো কোম্পানি সেম, রিভ্যালুয়েশন সারপ্লাসের ইমপ্যাক্ট আছে, ডিসপোজালের ইমপ্যাক্ট আছে, কোন অ্যাসেট কিভাবে ডিসপোজাল হচ্ছে এগুলো আপনাকে খেয়াল করে ক্যালকুলেশন করতে হবে। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে ডেপ্রিসিয়েশন, গেইন লস ডিসপোজাল, পারচেজ অফ প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট এবং প্রসিড, এই চারটা রিকোয়ারমেন্ট অনেক মানে সমস্যায় ফেলে দেয় আমাদেরকে। সাধারণত এই চারটা রিকোয়ারমেন্ট আপনাকে অনেক ভালো করে করতে হবে, যাতে সিনারিওর নাম্বারটা 100% নিশ্চিত করতে পারি আমরা। আপাতত এই 5টা ক্যাশ ফ্লো যদি আমরা করি তাহলে অনেকটা কভার করবে, এবং ইংল্যান্ডের যে 5টা ক্যাশ ফ্লো আছে ওই 5টা অবশ্যই করবেন, তাহলে আপনার 10টা ক্যাশ ফ্লো হবে। আপনি পরীক্ষা শুরুর 2 মাস আগে থেকে ক্যাশ ফ্লো করা শুরু করবেন এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা শুরু করবেন, তাহলে আপনার পরীক্ষার আগে মানে 2-1 দিন শুধু চোখ বুলিয়ে যাবেন, আর এই 2 মাস শুধু হাতে কলমে অঙ্ক করবেন। এখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরো প্র্যাকটিস করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো আইসিএবি কমনলি দেয়, সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের ইংল্যান্ডের বইতে ওইভাবে নাই। ইংল্যান্ডের বইটা অনেক হার্ড করছে আর কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লোর জন্য। ওই রিকোয়ারমেন্ট গুলো কোত্থেকে আসে? আইসিএবি কি করে এখনো নলেজ লেভেলের যে কোশ্চেন গুলো আছে সেগুলো এখনো ফলো করে। তো আমি নলেজ লেভেলের সাজেস্টেড কোশ্চেন অ্যান্সার আপনাদের প্রোভাইড করব, আপনারা ওখান থেকে রিকোয়ারমেন্ট করবেন এট প্রেজেন্ট অনুযায়ী। কোশ্চেনে যা দেওয়া আছে, সলভ যা দেওয়া আছে ওইটাই দেখে দেখে করবেন এরকম না, কিছু ভুল থাকতেও পারে। আপনারা 2017 সালের মে জুনের একটা কোশ্চেন আছে, সম্ভবত সাদ লিমিটেডের একটা কোশ্চেন আছে, ল্যান্ড এন্ড বিল্ডিং ভ্যালুয়েশন, এগুলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কথা বলছি। প্লান্ট হেল্ড ফর সেল, এইটা কিন্তু আইসিবি এবারও দিছে। প্লান্ট হেল্ড ফর সেল কোথায় যায়? প্লান্ট যদি আমি সেল করতে চাই তখন কি ওইটা প্রপার্টি প্লান্ট ইকুইপমেন্টে দেখায় না কারেন্ট অ্যাসেটে দেখায়? এটা আপনাকে অবশ্যই জানতে হবে। এই যে ইনভেন্টরি যদি ড্যামেজ হয় এবং ওই ড্যামেজ ইনভেন্টরি যদি সোল্ড করা যায় তাহলে ইনভেন্টরির ভ্যালুয়েশন কত হয়? প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের রিভ্যালুয়েশন রিজার্ভ আপনি কিভাবে ট্রান্সফার করবেন, এই ক্যালকুলেশনগুলো আপনাকে শিখতে হবে। আমি আপনাদের সলভ প্রোভাইড করে দিব, কোশ্চেন সলভ, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। এরপর 2017 সালের নভেম্বর ডিসেম্বরের ইব্রাহিম লিমিটেড নামের একটা কোম্পানি আছে, এটাও একটু ট্রিকি। অনেকগুলো আইটেম দেওয়া আছে, আদার ইনকাম, রিভ্যালুয়েশন রিজার্ভ, জেনারেল রিজার্ভ, গ্র্যাচুইটি, পেয়েবল, ইনভেস্টমেন্ট ইন ফিক্সড ডিপোজিট। এগুলা কমন ওয়ার্ড, কিন্তু আমাদের এক একটা আইটেম এক এক রকম উত্তর বের হয়। কোনোটা আদার ইনকামে দিই, কোনোটা অন্য কোথাও দিই। মানে আমাদের হয় কস্ট অফ সেলস ঠিক মতো মেলে না, অ্যাডমিন মেলে না, ডিস্ট্রিবিউশন মেলে না, স্যালারি সেলিং ডিস্ট্রিবিউশনে দেওয়া আছে, অফিস অ্যাডমিনে দেওয়া আছে, স্যালারি এন্ড অ্যালাউন্স অফিস দেওয়া আছে। তো এইরকম কিছু কোশ্চেন আইসিবি করে। ও আরেকটা কথা, আইসিবি কিন্তু এই যে ডিজিট, এই ডিজিট কিন্তু এখন অনেক দিতেছে, যাতে আপনার ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে অনেক সময় বেশি লাগে। আইসিবি এই ডিজিট গুলা দিতেছে হচ্ছে 1,52,03,53 এরকম। এই তিন সংখ্যা বাদ দিয়ে অঙ্ক করা যাচ্ছে না এখন কিন্তু। তো আইসিবি এমন ভাবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো সেট করছে, অনেক সহজ, কিন্তু এই রিকোয়ারমেন্ট অনেক বেশি। মানুষ ওই কস্ট অফ পারচেজ বের করতে যায়, শুধু ওই কস্ট অফ পারচেজ বারবার ট্রায়াল ব্যালেন্স করতেছে, বারবার অ্যাডজাস্টমেন্ট করতেছে, লাস্টে তার রিকোয়ারমেন্ট হচ্ছে 2টা-3টা, সে সম্পূর্ণ অ্যান্সার করতে পারছে না, ফেল করতেছে। তো আপনারা এই ম্যাথটাও করবেন সাদ লিমিটেডের, ইব্রাহিম লিমিটেডের। এখানে রিভ্যালুয়েশনের সুন্দর একটা ইমপ্যাক্ট দেওয়া আছে, এটা করবেন। আমি আরেকটা কথা বলছিলাম, আইসিআইবি কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো বাদেও এখন অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিচ্ছে। এটা যখন অনেক পাস করাতে চাই তখন এই কোশ্চেন দেয়। আমার বললাম না যে আমার এক সিনিয়রের এসছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আপনারা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স গুলা এখান থেকে প্র্যাকটিস করতে পারেন। এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এগুলা কিন্তু অনেক সহজ একটা অঙ্ক। এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আপনারা এখান থেকে ক্যালকুলেশন বা শিখতে পারেন। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কেমন হয়, এই সিনারিও যদি আসে তাহলে এমনিই পাস করে যাবেন ইনশাল্লাহ।
কিন্তু আপনাকে তো জানতে হবে যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দেয় কিনা পরীক্ষায়। রোহান লিমিটেডের এই অঙ্কটা করবেন। রোহান লিমিটেডের ইনভেস্টমেন্ট ইনকামের একটা ইম্প্যাক্ট আছে, ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট অন লং টার্ম বোরোইং ইন পেবল সেমি অ্যানুয়ালি, এগুলো সহজ আর কি। ইম্পায়ারমেন্টের একটা ইম্প্যাক্ট আছে, এটা করবেন। এইগুলা করলে আপনার কি হবে, আপনার একটা নলেজ তৈরি হবে কোন আইটেম কোন কম্পোনেন্টের মধ্যে যাবে, কোন অ্যাকাউন্টসে যাবে। তাহলে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অটোমেটিক্যালি আপনি মিলাইতে পারবেন, ভয় পাবেন না। জামাল এন্ড কোম্পানি, এই যে ইনভেন্টরি কাউন্ট এবং ইনভেন্টরি ড্যামেজ হয়েছে, এই ইনভেন্টরি বা সোল্ড করে টাকা পাওয়া গেছে, এখন তাহলে টোটাল ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু কত, এগুলো নির্ণয় করা শিখতে হবে আপনাকে। আর একটা কথা বলি যে এই যে ডাউটফুল ডেপ্ট, ইরিকভারেবল ডেপ্ট, তারপরে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, এইগুলা ব্যাড ডেপ্ট, এগুলার ক্যালকুলেশন কিন্তু অনেক ভালো করে শিখবেন। সেম আরেকটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আমি এখানে দিয়েছি, এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা আপনারা করা শিখবেন। ওয়েল লিমিটেড, এখানেও একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা অনেক বড়, এইটা আপনারা করবেন। আর আইসিবি কিন্তু এই 2-3 ডিজিটের অঙ্ক এখন দিচ্ছে না, আইসিবি কিন্তু এখনো 10টা-12টা ডিজিটের অঙ্ক দেয়, ক্যালকুলেটরে করতে কিন্তু অনেক সময় লাগে। সেহেতু আপনাদের এমসিকিউ এর উপর অনেক ফোকাস দিতে হবে। 42টা এমসিকিউ যেন 40 মিনিট আমি সলভ করতে পারি, 50 মিনিট আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে পারি, এরকম টার্গেট থাকবে। কিন্তু পরীক্ষার হলে পারবেন না, 30 মিনিট সময় পাবেন। এখন আপনাদের আমি যেটা বলছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো যদি আপনারা করেন তাহলে কিন্তু পুরা ফুল করার চেষ্টা করবেন, খাতায় নিজে আগে ফুল চেষ্টা করবেন। আইসিবি যে রিকোয়ারমেন্টই চাক না কেন, আইসিবি কিন্তু আপনাকে ফাঁদে ফেলার চেষ্টা করবে। কস্ট অফ পারচেজ ক্যালকুলেশন করতে বলছে, আমি কস্ট অফ পারচেজে বের করলাম, এরকম কিন্তু আপনারা করে ফেল করেন না। নন কারেন্ট অ্যাসেট বাইর করতে বলছে, আমি নন কারেন্ট অ্যাসেট বাইর করে বসে থাকলাম, লাস্টে যে চাচ্ছে প্রফিট ফর দ্য ইয়ার, এরকম যেন না হয়। বা টোটাল অ্যাসেট টোটাল লায়াবিলিটি ইকুইটি কত, এরকম রিকোয়ারমেন্ট যেন না আসে। পরে দেখা গেল আপনার সব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করতে হবে, আপনি করতে পারছেন না। ম্যাক্সিমাম আমাদের 90% স্টুডেন্ট এভাবেই ফেল করে। 3000 পরীক্ষা দিলে পাস করে তো 300, 273 জন, 70 জন, ম্যাক্সিমাম এই একটা কারণেই ফেল করে। এখন আমি প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের কথা কিন্তু বলে দিছি, যে অ্যাডজাস্টমেন্টগুলো আমাদের ভালো করে শিখতে হবে, এগুলা কিন্তু আমি বলে দিছি আগে। ইনভেন্টরি ড্যামেজ, মার্কআপ বা মার্জিন অফ কস্ট অফ সেলস, অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, ইনকাম ট্যাক্স এক্সপেন্স, শেয়ার ইস্যু, রাইট, বোনাস, প্রিমিয়াম, কিভাবে ক্যালকুলেশন করে, এইগুলা ক্যালকুলেশন করা আমাদের শিখতে হবে। তাহলে পরীক্ষার আগে আপনারা কি করবেন, পরীক্ষার 2 মাস আগে থেকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো করার চেষ্টা করবেন। এবং এই যে 25টা বা 22টা, 10টা ক্যাশ ফ্লো এবং 15টা যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনাদের দিচ্ছি, এগুলা যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কি হবে, তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে কিভাবে অঙ্ক করতে হয়, পরীক্ষার হলের একটা প্রিপারেশন চলে আসবে। আপনারা দেখলেই ভয় পাবেন না, পাস করার সম্ভাবনাটা আপনাদের বাড়বে। তো সিনারিও বেসড এর জন্য এই ছিল আমার সাজেশন। আমি আপনাদের পড়াইতেও পারবো না অতক্ষণ ধরে, এত সময়ও কারণ নাই, জাস্ট একটু শেয়ার করা, স্ট্র্যাটেজি শেয়ার করলাম এবং রিসোর্স শেয়ার করলাম আপনাদের সাথে। এবার আমরা আসি যে 42টা এমসিকিউ যে 40 মিনিটে দিব, তার মানে আমার এমসিকিউ কেমন করে পড়া থাকতে হবে, এমসিকিউ অনেক ভালো করে পড়া থাকতে হবে, যাতে এমসিকিউ গুলো আমি দেখলেই উত্তর করতে পারি। এখন আইসিবির ম্যানুয়ালের ওয়ার্ক এক্সাম্পল, ইন্টারেক্টিভ কোশ্চেন, সেলফ টেস্ট একটাও আপনি বাদ দিতে পারবেন না, কোনটা থেকে আসবে আপনি নিজেও জানেন। আইসিবি অনেক রিপিটেড কোশ্চেন করে এমসিকিউর ক্ষেত্রে। এবং আমাদের একটা আরশাদ স্যার মনে হয় সম্ভবত এমআই ক্লাস 9, উনি আমাদের একটা স্ট্র্যাটেজি শিখাইছিল। উনি বলতো যে ওয়ার্ক এক্সাম্পল 2টা-3টা আছে, ইন্টারেক্টিভ 3টা-4টা আসছে, প্রথম ওয়ার্ক এক্সাম্পলের সাথে সেকেন্ড ওয়ার্ক এক্সাম্পলের ডিফারেন্সটা কোথায়, এই ডিফারেন্সটা বাইর করা শিখতে হবে তোমাকে। কেন সেকেন্ড ওয়ার্ক এক্সাম্পল দরকার, লিঙ্ক করে পড়লে
আপনার এমসিকিউ গুলা সহজ হয়ে যায়। আমি এখন এত কথা বাড়াবো না, আমি কিছু মেজর টপিকের কথা বলবো যে টপিক গুলো থেকে এমসিকিউ আসেই বারবার। আমি প্রথমে 12 পেজে চলে যাব। 12 পেজে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ বা ফেইথফুল রিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি? সিম্পল, এক কথায় উত্তর। এরপর চলে যাব 19 থেকে 21 পেজে। এখান থেকে একটা এমসিকিউ আসে, কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক কি বা কোয়ান্টিটেটিভ ক্যারেক্টারিস্টিক কি। আমি এটা পড়ি এইভাবে, আর এফ কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক কি, আর এফ রেলেভেন্স আর ফেইথফুল রিপ্রেজেন্টেশন। রেলেভেন্স কি? প্রেডিক্টিভ ভ্যালু, কনফার্মেটরি ভ্যালুস, পিসি, এভাবে পড়ি আমি। আর ফেইথফুল রিপ্রেজেন্টেশন কি? কমপ্লিট, নিউট্রাল, ফ্রি ফ্রম এরর। এইগুলা পড়ি এইভাবে। এই যে প্রুডেন্স, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে একটা। ইনহ্যান্সিং কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক কি? আমি এটা সহজভাবে মনে রাখি কি? ইউসিভিটি, ইউ আন্ডারস্ট্যান্ডেবিলিটি, সি কম্পারেবিলিটি, ভেরিফিয়াবিলিটি, ভি টি তে টাইমনেস। আমি পড়ি কি? ইউসিভিটি। এইভাবে আমি এটা মনে রাখার চেষ্টা করি। তাহলে কোনটা কোয়ালিটেটিভ, ইনহ্যান্সিং কোয়ালিটেটিভ, আর কোনটা ফান্ডামেন্টাল কোয়ালিটেটিভ, এইটা এইভাবে আমি নির্ণয় করে এই এমসিকিউটা অ্যান্সার করি। অ্যাকাউন্টিং কনসেপ্ট অ্যান্ড কনভেনশন, এখান থেকে ছোট্ট একটা এমসিকিউ আসে, এক কথায় উত্তর। ফেয়ার প্রেজেন্টেশন কি? এটা তো বললামই। গোয়িং কনসার্ট কি? অ্যাক্রুয়াল বেসিস কি? অফসেটিং কি? ম্যাটেরিয়ালিটি বা ম্যাটেরিয়াল কি? হিস্টোরিক্যাল কস্ট কনভেনশন কি বলতে কি বোঝায়? এই ইন্টারেক্টিভ কোশ্চেনগুলো কিন্তু আপনারা করবেন। এরপর আমি চলে যাব 86 পেজে। যখন এমসিকিউ সহজ করবে তখন সিনারিও হার্ড করবে। সোর্স অফ ডকুমেন্ট কোনটি? সোর্স অফ ডকুমেন্ট আপনাকে বের করা শিখতে হবে বা জানতে হবে কোনটি সোর্স অফ ডকুমেন্ট। আমাদের ম্যানুয়ালে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আমি যে ম্যানুয়ালটা দিচ্ছি এটা হচ্ছে ইংল্যান্ডের, এইটাই আমাদের আইসিএবি অ্যাডপশন করছে। ইনভয়েস কি সোর্স অফ ডকুমেন্ট? এরপর 92 পেজ আছে। এরপর 92 পেজ আছে পেটি ক্যাশ ইমপ্রেস সিস্টেম। এখান থেকে একটা এমসিকিউ আসে, এটা আপনাদের ভালোভাবে জানতে হবে। আর পেরোল, পেরোল থেকে একটা এমসিকিউ আসে। পেরোল থেকে কি আসে, কি এমসিকিউটা আসে? টোটাল পেরোল কস্ট কি বা গ্রোস পে কি, নিট পে কি, পেনশন বাদ দিলে পেনশন কত। তারপরে এখানে ট্যাক্সের একটা রিকোয়ারমেন্ট আছে আমাদের বইতে, ট্যাক্স বাদ দিলে কি হয়। এই পেরোল থেকে আমাদের একটা এমসিকিউ আসে। এবার 119 পাতায় যাব। রিসিভেবল পেবল লেজার কি? টোটাল রিসিভেবল লেজার কোন লেজারে অন্তর্ভুক্ত হয়, ওই লেজারের নাম কি? টোটাল পেবল লেজার কোন লেজারে অন্তর্ভুক্ত হয়, এই লেজারের নাম কি? এটা আপনারা জানবেন। নমিনাল লেজার কি? পার্সোনাল অ্যাকাউন্ট কি? অ্যাকাউন্টিং ফর ডিসকাউন্ট, ট্রেড ডিসকাউন্ট এবং আর্লি সেটেলমেন্ট ডিসকাউন্ট কি জানতে হবে। ট্রেড ডিসকাউন্টের কি, ট্রেড ডিসকাউন্ট কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে কি না আসে, এগুলোও জানতে হবে, এর ইম্প্যাক্ট। ভ্যাটের এখানে সুন্দর একটা ট্রিটমেন্ট আছে, এটা গাউস সাদমানি স্যারের ক্লাসটা দিকে আপনারা বুঝে নেবেন। ভ্যাটের যে জার্নাল এন্ট্রি আছে এগুলো একটু দেখে নেবেন। সেলসের উপর খুব আইসিবি যখন খুব সহজ কোশ্চেন করে, সেলসের উপর 15% ভ্যাট হইলে নিট সেলস কত, এরকম একটা কোশ্চেন দেয়, সহজ সহজ। সেলস ট্যাক্স কত, এরকম একটা কোশ্চেন দেয়। এটা ইংল্যান্ডের এরকম একটা কোশ্চেন আছে আইসিডব্লিউর বই থেকে, ওখান থেকে আর মূলত কি কপিটা করে মনে হয়। ওই প্যাটার্নে দেওয়ার চেষ্টা করে। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স কিভাবে করতে হয় এটা আপনারা একটু শিখে রাখবেন। এখন কিন্তু সিনারিও আসতেছে অ্যাডজাস্টমেন্ট ট্রায়াল ব্যালেন্সের, খুবই সহজ দিতেছে পাস করানোর জন্য দুই একজনকে আর কি, এরকম হচ্ছে। এখান থেকে একটা এমসিকিউ 100% আসে ইনশাল্লাহ।
টাইপ অফ ইরর, ইররের মধ্যে কম্পেনসেটিং ইরর, ইরর অফ কমিশন বেশি আসে, ইরর অফ প্রিন্সিপালও দেয়। আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন। আমি আপনাদের এখন আর শেখানোর মতো সময় নাই, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর এই ইরর গুলা কিভাবে রেকটিফাই করতে হয়। এই যে সাসপেন্স অ্যাকাউন্ট, এখান থেকে এমসিকিউ আসে 2টা 3টা 4টা, যখন দেয় 5-7টাও দেয়। সাসপেন্স অ্যাকাউন্ট কিভাবে রেকটিফাই করাইতে হয়, সরাইতে হয়, এবারও দিছে এমসিকিউ। IS2 কি বলছে? IS2 বলছে কি, ইনভেন্টরি ইজ ভ্যালুড এট লোয়ার অফ হিস্টোরিক্যাল কস্ট অফ পারচেজ এন্ড নিট রিয়েলাইজেবল ভ্যালু এনআরবি। এই এমসিকিউটা সাধারণত আমাদের দেখা যাচ্ছে আর কি। আমাদের ইনভেন্টরির কিছু মডেল আছে, ফাইফো লাইফো। ফাইফো লাইফোর ছোট ছোট এমসিকিউ আর কি আসে প্রতিবারই। তো ফাইফো লাইফোর এমসিকিউ গুলো আমাদের দেখতে হবে আর কি। আর মার্কআপ এবং মার্জিন, কস্ট অফ সেলস নির্ণয় করার ক্ষেত্রে মার্কআপ এবং মার্জিন, মার্কআপ কিসের উপর হয় আর মার্জিন কিসের উপর হয়, এটার বেসিক কনসেপ্ট অনেক ভালো করে নিতে হবে। এটার অ্যাডজাস্টমেন্ট আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আসে ইনভেন্টরির উপরে। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা এই মার্কআপ আর মার্জিন বুঝিই না। এরপর ইরিকভারেবল ডেপ্ট বা ব্যাড ডেপ্ট বা অ্যালাউন্স ফর ডাউটফুল ডেপ্ট, এই চ্যাপ্টার থেকে যখন এমসিকিউ দেয় আইসিবি কি করে 5টা 7টা 10টা দেয়। আইসিবি এমসিকিউর প্যাটার্নটা হচ্ছে অনেকটা জুয়া খেলার মতো। 15টা চ্যাপ্টার আছে, কিন্তু একটা চ্যাপ্টার থেকে যখন এমসিকিউ দেয় তখন 15টা 20টা করে এমসিকিউ দেয়। তো দেখা গেল ওই একটা চ্যাপ্টারের উপর পাস আর ফেল নির্ভর করে। এসএসসি এর মতো কিন্তু হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 2টা 5টা এরকম এমসিকিউ দেয় না। তো এই যে ইরিকভারেবল ডেপ্ট, এখান থেকে যখন এমসিকিউ দেওয়া শুরু করে তখন 4-5টা করে, 8টা 10টা 15টাও দেয়। আর অ্যাক্রুয়াল প্রিপেমেন্টের যে চ্যাপ্টারটা আছে, অ্যাক্রুয়াল প্রিপেমেন্টের যে জার্নালগুলো আছে, এই জার্নালগুলো একটু দেখে যাওয়া ভালো। খুব একটা এমসিকিউ আসে না, কিন্তু এখান থেকে যে ডেফার্ড ইনকাম, এখান থেকে যে ডেফার্ড ইনকাম আর এই ডেফার্ড ইনকামের অ্যাডজাস্টমেন্টটা আসে। আর এই যে সাবস্ক্রিপশন রিসিভেবলের এই ম্যাথটা আসে। কিন্তু আমাদের ক্লাসে বলা হয় যে এই ম্যাথটা ইগনোর করেন, এই ম্যাথটা আসবো না, কিন্তু এই ম্যাথটাই আসে দেখি এমসিকিউতে। এই সাবস্ক্রিপশন রিসিভেবলের এই এমসিকিউটা আমাদের অনেক ভালো করে শিখতে হবে, যাতে এই এমসিকিউ গুলা 42টা এমসিকিউ আমাদের ইনশিওর করা যায়। এরপর আমরা লাস্ট ইন যেটা আছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের আমরা কি কি পড়বো এর আগেই আমাদের বলা হয়েছে। বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে আমাদের রাইট ইস্যু, মানে শেয়ারের যে রাইট ইস্যু বা বোনাস ইস্যু, শেয়ার প্রিমিয়াম, এইগুলা থেকে এমসিকিউ আমাদের খুব বেশি আসে। 373 পেজে আইসিবির একটা সুন্দর একটা বোনাস ইস্যুর একটা হচ্ছে ম্যাথ দেওয়া আছে। এই বোনাস ইস্যুর ম্যাথ একটা করলে আমাদের ওই চ্যাপ্টারটা পুরোই কভার করে যাবে, রাইট ইস্যু বা বোনাস ইস্যুর যে ম্যাথগুলা। আর আমাদের একটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মনে হয় এরকম একটা। তো এই চ্যাপ্টার নতুন অ্যাড করছে আইসিবি, কিন্তু এখান থেকে 5টা 7টা করে এমসিকিউ দেয়। আমি ওই 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 যে ওই চ্যাপ্টারটার রিসোর্স আপনাদের আর কি ড্রাইভ লিংকে শেয়ার করে দিব। তো এই ছিল আজকে আমার পুরো অ্যাকাউন্টিং এর আর কি জার্নি, বা অ্যাকাউন্টিং এর মানে একটা লং টার্ম প্রিপারেশন, 2-3 মাসের একটা প্রিপারেশন, যে সিনারিও বেস কোশ্চেন খুব ভালো করে করতে হবে, এবং তার পাশাপাশি যে 42টা এমসিকিউ এর মধ্যে 35টা মতো 30টা মতো শিওর করার চেষ্টা করতেই হবে। তো এইগুলা যদি ফলো করা হয় ইনশাল্লাহ পাস হবেই, ঠেকাবে না। আর আমাদের এই যে সিনারিও বেজের এই
কোশ্চেনগুলো খুব বেশি প্রোভাইড করে না, বা এসএসসি এর বইগুলো কেউ প্রোভাইড ওইভাবে করে না, বা আমরা অনেকেই ব্যস্ত থাকি, অফিসে থাকি, যে এসএসসি এর বইগুলো যে কিনবো ওই সময়টা আমাদের নাই নীল খেতে, যে অনেকের আবার টাকা পয়সার সমস্যা থাকে। আমি এই সব সোর্স আপনাদের শেয়ার করব, আপনারা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন এবং ফার্স্ট অ্যাটেম্পটেই অ্যাকাউন্টিং ক্লিয়ার হয়ে যাবে। ভুল ত্রুটি হইলে ক্ষমা করেন অবশ্যই। আসসালামু আলাইকুম।